আপনি কি জানেন আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটি আপনার কাছে পৌঁছতে হয়তো হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে, কিন্তু সেই পথটা স্যাটেলাইট দিয়ে নয়। হ্যাঁ, অবাক করার মতো হলেও সত্যি, পৃথিবীর প্রায় সব আন্তর্জাতিক ইন্টারনেট চলে সমুদ্রের তলদেশ দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার কিলোমিটার লম্বা এই তারগুলো কে বসায়, কিভাবে বসায়? আর যদি কোনোদিন কেটে যায় তাহলে কি পুরো দেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? আজ আমরা জানব সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা সেই বিশাল জগৎ নিয়ে, যা আপনাকে ইন্টারনেট জগতে নিয়ে আবারও নতুন করে ভাবতে বাধ্য করবে। আজ পৃথিবীর 500 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। প্রতিদিন কোটি কোটি ভিডিও দেখা হচ্ছে, মেসেজ পাঠানো হচ্ছে, ব্যাংক লেনদেন হচ্ছে, ব্যবসা পরিচালিত হচ্ছে। কিন্তু খুব কম মানুষই জানে এই বিশাল যোগাযোগ ব্যবস্থার আসল ভিত্তি কোথায়। অনেকেই মনে করেন ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে চলে। আসলে ব্যাপারটা পুরোপুরি তা নয়। আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকার কোনো ওয়েবসাইটে ঢোকেন অথবা ইউটিউবে বিদেশি কোনো ভিডিও দেখেন, তখন সেই তথ্যের বেশিরভাগই মহাকাশ দিয়ে নয়, আসে সমুদ্রের তলদেশে থাকা বিশাল ক্যাবল দিয়ে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন মহাসাগরের নিচে প্রায় 15 লাখ কিলোমিটারেরও বেশি ফাইবার অপটিক ক্যাবল রয়েছে। এই দূরত্ব পৃথিবীকে প্রায় 37 বার ঘুরে আসার সমান। এখন প্রশ্ন হলো, ফাইবার অপটিক ক্যাবল আসলে কি? খুব সহজভাবে বললে, এটি এমন এক ধরনের তার যার ভেতর দিয়ে বিদ্যুৎ নয়, আলোর মাধ্যমে তথ্য পাঠানো হয়। এই আলোর সংকেত অবিশ্বাস্য গতিতে ছুটে চলে, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পৌঁছে যায়। কিন্তু সমুদ্রের নিচে এত গুরুত্বপূর্ণ ক্যাবল বসানো কি এত সহজ? উত্তর, একদমই না। এর জন্য ব্যবহৃত হয় বিশেষ ধরনের জাহাজ। এসব জাহাজকে বলা হয় ক্যাবল লেয়িং শিপ। এগুলো সাধারণ জাহাজের মতো নয়। ভেতরে বিশাল বিশাল গোলাকার ট্যাঙ্কে হাজার হাজার কিলোমিটার লম্বা ক্যাবল পেঁচিয়ে রাখা থাকে। কখনো কখনো একটি জাহাজেই কয়েক হাজার টন ক্যাবল বহন করা হয়। ক্যাবল বসানোর কাজ শুরু হওয়ার অনেক আগে বিজ্ঞানী ও প্রকৌশলীরা সমুদ্রের তলদেশ পরীক্ষা করেন। কারণ কোথাও যদি আগ্নেয়গিরি থাকে, কোথাও যদি বড় পাথরের স্তূপ থাকে, অথবা কোথাও যদি ভূমিকম্প প্রবণ এলাকা থাকে, তাহলে সেখানে ক্যাবল বসানো ঝুঁকিপূর্ণ। বিশেষ জরিপ জাহাজ সমুদ্রের তলদেশ স্ক্যান করে একটি নিরাপদ পথ নির্ধারণ করে। সবকিছু ঠিকঠাক হলে শুরু হয় আসল কাজ। ক্যাবল বহনকারী জাহাজ ধীরে ধীরে সমুদ্রে এগোতে থাকে। পেছন দিক থেকে ক্যাবল পানিতে নামানো হয়। গভীর সমুদ্রে সাধারণত ক্যাবল সরাসরি তলদেশে শুয়ে থাকে, কারণ সেখানে মানুষের কার্যক্রম খুব কম। কিন্তু উপকূলের কাছাকাছি এলাকায় পরিস্থিতি ভিন্ন। সেখানে মাছ ধরার ট্রলার, জাহাজের নোঙর এবং অন্যান্য কার্যক্রমের কারণে ক্যাবল ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিশেষ রোবট বা প্লাউ মেশিন ব্যবহার করে ক্যাবলকে সমুদ্রের তলদেশের মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এই যন্ত্রগুলো দেখতে অনেকটা পানির নিচে চলা ট্রাক্টরের মতো। এগুলো মাটিতে খাঁজ তৈরি করে এবং সেই খাঁজের ভেতরে ক্যাবল বসিয়ে দেয়। এরপর মাটি আবার নিজে থেকেই ক্যাবলের ওপর ঢেকে যায়, ফলে ক্যাবল অনেক বেশি নিরাপদ থাকে। এখন আপনি হয়তো ভাবছেন, সমুদ্রের নিচে তো প্রচণ্ড চাপ থাকে, তাহলে এত পাতলা ক্যাবল কিভাবে টিকে থাকে? আসলে বাইরে থেকে দেখতে পাতলা মনে হলেও ভেতরে এর গঠন অত্যন্ত শক্তিশালী। মাঝখানে থাকে কাচের মতো সরু ফাইবার। এর চারপাশে থাকে জেল, তামা, স্টিলের তার এবং শক্ত সুরক্ষামূলক স্তর। কিছু কিছু স্থানে একটি ক্যাবলের পুরুত্ব প্রায় পানির পাইপের সমান হয়। এই সুরক্ষা স্তরগুলো সমুদ্রের চাপ, ঘর্ষণ এবং ক্ষতি থেকে ক্যাবলকে রক্ষা করে। কিন্তু এত সুরক্ষার পরেও সমস্যা হয়। প্রতি বছর শত শত ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। মজার ব্যাপার হলো, এর সবচেয়ে বড় কারণ হাঙর নয়। অনেকেই মনে করেন হাঙর ক্যাবল কামড়ে কেটে ফেলে, যদিও অতীতে এমন কয়েকটা ঘটনা ঘটেছিল, কিন্তু বর্তমানে এটি খুবই বিরল। সবচেয়ে বেশি ক্ষতি করে মানুষের কার্যকলাপ, বিশেষ করে জাহাজের নোঙর এবং মাছ ধরার বড় জাল। কখনো কখনো একটি ভারী নোঙর পুরো ক্যাবল ছিঁড়ে ফেলতে পারে। এছাড়া ভূমিকম্প, সমুদ্রের ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগও ক্যাবল ক্ষতিগ্রস্ত করে। তাহলে যখন কোনো ক্যাবল কেটে যায় তখন কি হয়? তখন বিশেষ মেরামতকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু সমুদ্রের মাঝখানে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবলের একটি ছোট ক্ষতিগ্রস্ত অংশ খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়। প্রথমে প্রকৌশলীরা সংকেত বিশ্লেষণ করে ক্ষতির সম্ভাব্য অবস্থান নির্ধারণ করেন। তারপর জাহাজ সেই স্থানে পৌঁছে বিশেষ গ্র্যাপলিং যন্ত্র দিয়ে সমুদ্রের তলদেশ থেকে ক্যাবল তুলে আনা হয়। কখনো কখনো কয়েক কিলোমিটার গভীরতা থেকেও এটি তুলতে হয়। ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলে নতুন অংশ জোড়া লাগানো হয়। এরপর আবার সেটি সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। একটি মেরামত কাজ শেষ করতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। কিন্তু যদি কোনো দেশের সব ইন্টারনেট ক্যাবল একসাথে কেটে যায়, তাহলে সেই দেশের আন্তর্জাতিক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ইন্টারনেটের গতি কমে যাবে অথবা অনেক সেবা বন্ধ হয়ে যাবে। এই কারণেই বেশিরভাগ দেশ একাধিক ক্যাবলের সঙ্গে যুক্ত থাকে, যেন একটি ক্ষতিগ্রস্ত হলে অন্যটি কাজ চালিয়ে যেতে পারে। এটাকে বলা হয় রিডান্ডেন্সি বা ব্যাকআপ ব্যবস্থা।
বাংলাদেশও একাধিক আন্তর্জাতিক সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত, ফলে একটি লাইনে সমস্যা হলেও পুরো দেশ সাধারণত অন্ধকারে ডুবে যায় না। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই বিশাল নেটওয়ার্কের বেশিরভাগই সাধারণ মানুষের চোখের আড়ালে। মহাসাগরের কয়েক কিলোমিটার নিচে নীরবে শুয়ে থাকা এই তারগুলো প্রতিদিন কোটি কোটি মানুষের জীবন সচল রাখছে। আপনার পাঠানো একটি মেসেজ, একটি ভিডিও কল, একটি ব্যাংক ট্রান্সফার কিংবা ইউটিউবের একটি ভিডিও, সবকিছুই কোনো না কোনো সময় এই সমুদ্রতলের কেবল ছুঁয়ে যায়। আমরা যখন মোবাইলে একটি ভিডিও চালাই তখন হয়তো ভাবিও না সেই ডাটা হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের অন্ধকার তলদেশ পেরিয়ে এসেছে। তাই পরের বার যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন মনে রাখবেন আপনার আর পৃথিবীর অন্য প্রান্তের মধ্যে সংযোগ তৈরি করে রেখেছে এমন এক বিশাল জাল যা সমুদ্রের গভীরে নীরবে শুয়ে আছে। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কোনো মানুষের উপস্থিতি নেই, তবু সেই অদৃশ্য কেবলগুলো ছাড়া আধুনিক পৃথিবী এক মুহূর্তও চলতে পারত না। আর এ কারণেই সমুদ্রের তলদেশের এই কেবলগুলোকে বলা হয় মানব সভ্যতার অদৃশ্য স্নায়ুতন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রহস্যালোক।